ছাত্ররা প্রথমে আমার চ্যানেলটি ক্লিক করার জন্য ধন্যবাদ। পরে বলি, যেহেতু আমার এই লেখাগুলি ছোট ছোট, তাই তোমরা এটিকে ফুল স্ক্রিনে দেখতে পারো, তাতে পরিষ্কার বুঝতে পারবে। আসা যাক আমার এই সাজেশন। আমি পূর্বে যে সাজেশন দিয়েছিলাম জিওগ্রাফি শর্ট কোশ্চেন 2022-এর পরীক্ষার জন্য, তাতে আমি দুটো অধ্যায় দিয়ে দিয়েছি উত্তর সহ। আজকে যে অধ্যায়টি সাজেশন দেব সেটি হলো মৃত্তিকা চ্যাপ্টার। এই মৃত্তিকা চ্যাপ্টারের এই সমস্ত প্রশ্নগুলি বহু কষ্ট করে সিলেক্ট করা এবং তাদের অ্যান্সার করে নিয়ে এসেছি। কিন্তু আজকে আমার চ্যানেলে যারা নতুন, আমি তাদের জন্য একবার নাম্বার বিভাজনটা বলে দিতে চাই এবং এর পাশাপাশি এটিও বলতে চাই যে কোন পদ্ধতি ফলো করলে আমরা ভূগোলে সহজেই 80 থেকে 85 নাম্বার পেতে পারি। আমাদের টোটাল মার্কস 100 নাম্বার। এই 100 নাম্বারের মধ্যে থিওরি 70 এবং প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট হচ্ছে 30 নাম্বার। এটা আমরা সকলেই জানি। আর 70 নাম্বারের মধ্যে লং কোশ্চিন 35 আর শর্ট কোশ্চিন 35। আর লং কোশ্চিন 35-এর মধ্যে এইভাবে থাকে 7 নাম্বারের 5টা থাকে, আর যে 7 নাম্বার থাকে সেটা আবার এইভাবে বিভাজিত থাকে। 5 নাম্বারের একটি বড় প্রশ্ন, তার পাশে 2 নাম্বারের একটি ছোট প্রশ্ন, 3 নাম্বারের একটি প্রশ্ন, তার পাশে 4 নাম্বারের একটি প্রশ্ন, কিংবা 4 নাম্বারের একটি প্রশ্ন, তার পাশে 3 নাম্বারের প্রশ্ন, কিংবা 3 নাম্বার যুক্ত 2 নাম্বার যুক্ত 2 নাম্বার, এইভাবে 7 নাম্বারের বিভাজনটি থাকে। এতে গেল বড় প্রশ্ন। এবার ছোট প্রশ্ন বা শর্ট কোশ্চিন, এটি দুটি ভাগে থাকে। একটা এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, আর একটা হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন এসএ কিউ। এমসিকিউ থাকে 21টা 1 নাম্বারের, এসএ কিউ থাকে 14টা 1 নাম্বারের। এখন আমার বিষয় হচ্ছে এই 14 + 21 = 35। আমাদেরকে লক্ষ্য করতে হবে যে 35-এর 35ই পাওয়া দরকার। যদি আমরা এই শর্ট কোশ্চিনে 35-এর 35 পাই, তাহলে আমাদের পক্ষে 85 তোলা কোনো ব্যাপার না। তাহলে আমাদেরকে এই ভূগোলের বিষয়টি সবথেকে জোর দিতে হবে শর্ট কোশ্চিনের উপর। অর্থাৎ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 35-এর যেন 35ই পাই। যদি আমরা 30ও পাই, তবুও আমরা 80 পেতে পারি। কেন? কারণ এইখানে 35-এর 30 যদি পাই, আর এখানে প্রত্যেকটি স্কুলে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টে 30-এর মধ্যে অবশ্যই 29 কিংবা 28 দিবেই, 28 দেয়। তাহলে এখানেও যদি 29 পাই আর এখানে যদি 35-এর 30 পাই, তাহলেও আমার 30 30 60। এবার এই জায়গায় যদি আমি 25 বা 26 পাই, তাহলে আমার 80 হয়ে যাচ্ছে। আর একটু নাম্বার কোনো জায়গায় বেশি তুললেই 85 নাম্বার হতে পারে। তাই তোমাদেরকে নজর রাখতে হবে এই শর্ট কোশ্চিনের উপর। তাই আমি শর্ট কোশ্চিনেরই অধ্যায়ভিত্তিক উত্তর, বিভিন্ন স্কুল, বিভিন্ন মক টেস্টের কোশ্চেন, বিগত সালের উচ্চ মাধ্যমিকের কোশ্চেন এবং বিভিন্ন আগের আগের বছরের বা 2018 সালের যে বিভিন্ন WBCHSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে স্যাম্পল কোশ্চেন পেপারগুলি দেওয়া হয়েছিল, সেইগুলিকে সব একত্র করে এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নকে সংযোজন করে আমি কিন্তু এই সাজেশন তৈরি করেছি। আজ আমি যেটি দিচ্ছি সেটি হচ্ছে মৃত্তিকা চ্যাপ্টার। আমি জোর গলায় বলতে পারি যে মৃত্তিকা চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলি আমি সিলেক্ট করেছি এবং তাদের উত্তর তৈরি করেছি, এর বাইরে কোনো প্রশ্ন আসার কথা নয়। তাই তোমরা অবশ্যই খুব যত্ন সহকারে এই প্রশ্নগুলির উত্তর তৈরি করার চেষ্টা করবে। তো আসা যাক প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে। বলছে ইলুভিয়েশন কি? ইলুভিয়েশন সম্পর্কে আমরা জানি মৃত্তিকায় দুটো পদ্ধতি আছে, একটা আছে এলুভিয়েশন, একটা ইলুভিয়েশন। তো ইলুভিয়েশন হচ্ছে মৃত্তিকার উপরের স্তর থেকে পদার্থসমূহ দ্রবীভূত ভাসমান অবস্থায় অপসারিত হয়ে যখন নিচের স্তরের সঞ্চয়ন ঘটে বা সঞ্চিত হয়। অর্থাৎ উপরের স্তর থেকে নিচের স্তরের সঞ্চয়ন ঘটলে ইলুভিয়েশন, আর অপসারণ হলে এলুভিয়েশন। যাই হোক, রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকা শ্রেণীবিভাগ করো। রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকাকে দুভাগে ভাগ করা যায়, একটা পেডোক্যাল, একটা পেডাল ফার। এটা রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে। যদি কথাটা বলতো রাসায়নিক বৈশিষ্ট্যের ভিত্তিতে, তাহলে কিন্তু হতো আম্লিক মৃত্তিকা, ক্ষারকীয় মৃত্তিকা, অতি ক্ষারকীয় মৃত্তিকা। প্রশ্নটা একটু দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু উত্তরটা দেবার চেষ্টা করবে। পরের কোশ্চেনে আবহবিকারের ফলে মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়কে কি সৃষ্টি হয়? প্রাথমিক পর্যায়ে রেগোলিথ সৃষ্টি হয়। এটি মাধ্যমিকের কোশ্চেন, আমরা সকলেই জানি। পরের কোশ্চেন সোলাম কি? মাটির যে প্রোফাইলগুলো থাকে এ বি ও বা সি, প্রথমে ও থাকে তারপরে এ বি সি, তো সেখানে এ এবং বি এই যে দুটো স্তর আছে, এদেরকে আমরা একত্রে সোলাম বলবো। মাটি সৃষ্টির প্রাথমিক ধাপ কোনটা? না, মাটি সৃষ্টির প্রাথমিক ধাপ হচ্ছে আবহবিকার। তারপরে মৃত্তিকার ক্যাটেনা বলতে কী বোঝো? মৃত্তিকার ক্যাটেনা বলতে বিজ্ঞানী মিলনে সাহেব, ইনি ক্যাটেনার উদ্ভাবক, যেটি পরের কোশ্চেনে আমি আলোচনা করেছি যে মৃত্তিকার ক্যাটেনা ধারণাটি কোন বিজ্ঞানী দেন, বিজ্ঞানী জি মিলনে। তিনি বলেছেন যে জল নিকাশি ব্যবস্থার তারতম্যের জন্য একই জলবায়ুতে উচ্চ উপত্যকা থেকে নিম্ন উপত্যকা পর্যন্ত মাটির পরিলেখের
যে পর্যায়ক্রমিক পরিবর্তন দেখা যায়। সহজ কথায় বলতে গেলে একই জলবায়ুযুক্ত অঞ্চলে ভূপ্রকৃতির বিভিন্ন বন্ধুরতায় বিভিন্ন প্রকৃতির মাটি সৃষ্টিকেই মাটির ক্যাটানা বলা হয়। মৃত্তিকার ক্যাটানার ধারণাটি কোন বিজ্ঞানী দেন? মৃত্তিকার ক্যাটানার ধারণাটি দেন বিজ্ঞানী জি মিলনে। এর পরের যেটি কোশ্চেন আছে সেটি হচ্ছে অপরিণত মৃত্তিকা কাকে বলে? অপরিণত মৃত্তিকা হচ্ছে প্রতিকূল পরিবেশে মাটি গঠনকারী প্রক্রিয়াগুলির অসম্পূর্ণ কাজের ফলে সৃষ্ট আদিশিলার ছাপযুক্ত স্তরহীন আলগা ও ভঙ্গুর মাটিকেই আমরা অপরিণত মাটি বলি। এর পরের কোশ্চেন, লিচিং কি? লিচিং হচ্ছে রাসায়নিকভাবে এলুভিয়েশন প্রক্রিয়াকেই কিন্তু আমরা লিচিং বলে থাকি। পরের কোশ্চেন, মাল কি? না, মাল হচ্ছে সব আমার প্রত্যেকটি প্রশ্নের পাশেই লেখা আছে, কিন্তু কোথা থেকে প্রশ্নটি আমি সিলেক্ট করেছি বেশিরভাগই তোমরা লক্ষ্য করো প্রত্যেকটা কোশ্চেনই কোনো না কোনো সাল বা কোনো মডেল কোশ্চেন বা কোনো স্যাম্পল কোশ্চেন বা কোনো স্কুলের টেস্ট কোশ্চেন এগুলো কিন্তু আমি সংযোজন করেছি। যার দরকার হবে সেগুলো দেখে নিতে পারো। মাল হচ্ছে মৃত্তিকার উপরের স্তর মুচমুচে এবং আলগা, যেটা একটা স্তর দেখা যায়, যেটা পর্ণমোচী অরণ্যে আমরা লক্ষ্য করি, সেটাকেই মাল বলি। তাহলে মৃত্তিকার উপরের স্তরটি হয় মুচমুচে ও আলগা থাকলে সেটাকে আমরা পর্ণমোচী অরণ্যে মাল বলি। মৃত্তিকার পরিলেখের বিকাশ বেশি হয় কোন অঞ্চলে? শীতল নাতিশীতোষ্ণ অরণ্যাঞ্চলে মৃত্তিকার পরিলেখের বিকাশ বেশি হয়। এন্ডোডায়ামারফিক মাটি কাকে বলে? না, মৃত্তিকা গঠনের জন্য আদিশিলার প্রভাব যদি সর্বাধিক হয় ও আদিশিলার চিহ্ন স্পষ্ট দেখতে পাওয়া যায় তাকে এন্ডোডায়ামারফিক মাটি বলে। পরের কোশ্চেন, মৃত্তিকার সছিদ্রতা কাকে বলে? মৃত্তিকার সছিদ্রতা হচ্ছে যে মৃত্তিকার কণাগুলি পরস্পরের মধ্যবর্তী যে ফাঁকা স্থানের উপস্থিতি লক্ষ্য করি সেটাকে আমরা বলছি মৃত্তিকার সছিদ্রতা। তারপরের কোশ্চেন, এলুভিয়েশন কাকে বলে? মৃত্তিকার উপরের স্তরের বিভিন্ন ক্ষারকীয় উপাদান বৃষ্টির জলে ধৌত হয়ে মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে যদি স্থানান্তরণ হয়। প্রথমেই বলেছিলাম ইলুভিয়েশনের ক্ষেত্রে যে স্থানান্তরণ কথাটি বললেই এলুভিয়েশন, উপরের স্তর থেকে নিচের স্তরে, এ স্তর থেকে বি স্তরে, আর যদি সঞ্চয়ন বলি তাহলে ইলুভিয়েশন। পরের কোশ্চেন, মৃত্তিকার পিএইচ বলিতে কী বোঝো? মাটির মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনত্বের পরিমাণ বা হাইড্রোজেন ক্যাটায়নের ওজনকে আমরা কি বলছি? না, মৃত্তিকার পিএইচ। এর পরের কোশ্চেন, চার্নোজেম মাটি সৃষ্টিতে কি কি প্রক্রিয়া সক্রিয় থাকে? চার্নোজেম মাটি সৃষ্টিতে যে প্রক্রিয়া সক্রিয় থাকে সেটি হচ্ছে এলুভিয়েশন ও হিউমিফিকেশন। পরের কোশ্চেন, কঙ্কালসার মাটি কাকে বলে? পার্বত্য অঞ্চলে সৃষ্ট মৃত্তিকায় পলি ও বালির সঙ্গে প্রচুর বড় বড় নুড়ি মেশানো যে নবীন অপরিণত মাটি দেখতে পাওয়া যায় তাকেই কিন্তু আমরা কঙ্কালসার মাটি বলে থাকি। এর পরের প্রশ্ন, কোন মৃত্তিকায় অনুস্রাবণ বেশি হয়? অবশ্যই পেডালফার মৃত্তিকাতে অনুস্রাবণ বেশি হয়। পরের কোশ্চেন, স্যালিনাইজেশন কাকে বলে? মৃত্তিকার পরিলেখের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সোডিয়াম লবণ ক্লোরাইড কিংবা সালফেট রূপে যদি সঞ্চিত হয় তখন সেই প্রক্রিয়াকে আমরা বলবো স্যালিনাইজেশন। পরের কোশ্চেন, কোন প্রক্রিয়ায় সোলাঞ্চাক বা সোলনেজ মৃত্তিকার সৃষ্টি হয়? কৈশিক প্রক্রিয়ায়। এর পরের কোশ্চেন, পরিবাহিত মাটি কিংবা অনাঞ্চলিক মাটি কিংবা বহিরাঞ্চলিক মাটি কাকে বলে? আবহবিকারের ফলে আদিশিলা চূর্ণ বিচূর্ণ হয়ে পলি, কাদা, লোয়েস ইত্যাদি বহির্জাত শক্তির দ্বারা পরিবাহিত হয়ে অন্য দূরবর্তী স্থানে সঞ্চিত হলে তাকে পরিবাহিত মাটি বলে, যেমন লোয়েস মাটি। এর পরের কোশ্চেন, ইউএসডি এর পুরো নাম কি? ইউএসডি এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। পরের কোশ্চেন, পেডালফার মাটি কাকে বলে? পেডালফার মাটি আর্দ্র জলবায়ুতে সৃষ্ট আম্লিক প্রকৃতির লৌহ ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মাটিকেই পেডালফার মাটি বলা হয়। তাহলে আমরা বুঝতে পারছি পেডালফার মাটি মানেই আর্দ্র জলবায়ুতে গঠিত হবে। পরের কোশ্চেন, তৈগা অরণ্য অঞ্চলের মাটি গঠিত হয় কোন প্রক্রিয়ায়? না, তৈগা অরণ্যের মাটি গঠিত হবে পর্জলাইজেশন প্রক্রিয়ায়। এর পরের কোশ্চেন, মৃত্তিকা বলয় কাকে বলে? মৃত্তিকা বলয় কাকে বলে? না, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, আদিশিলা বা জনকশিলা, জৈব পদার্থের উপস্থিতি ও বিভিন্ন আঞ্চলিক অনাঞ্চলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে দীর্ঘ অঞ্চলব্যাপী বিস্তার দেখতে পাওয়া যায় তাকে কিন্তু মৃত্তিকার বলয় বলা হয়। তাহলে মৃত্তিকার বলয়টা কি আরেকবার বলি, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, আদিশিলা, জৈব পদার্থের উপস্থিতি বা অন্যান্য
আঞ্চলিক অনাঞ্চলিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে যে দীর্ঘ অঞ্চলব্যাপী মৃত্তিকার বিস্তার লক্ষ্য করা যায় তাকেই মৃত্তিকার বলয় বলে। পরের কোশ্চেন, জলবায়ু প্রত্যক্ষভাবে গঠিত মাটিসমূহকে কি বলে? জলবায়ুর প্রত্যক্ষ প্রভাবে গঠিত মাটিসমূহকে কি বলে? এটি হচ্ছে আঞ্চলিক মাটি। পরের কোশ্চেন, অ্যান্টিসল মাটি কি? অতি সাম্প্রতিক সময়ে সৃষ্ট স্তরহীন নবীন মৃত্তিকাকে অ্যান্টিসল বলে, যেমন রেগোসল মাটি। এর পরের কোশ্চেন, শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কাকে বলে? না আর্দ্র যে মাটিতে লবণতা বেশি হওয়ার কারণে উদ্ভিদ রস শোষণ করতে পারে না সেই মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলে। অর্থাৎ এটা সাধারণত লবণাক্ত মাটিগুলো হয়, যেমন সোলাঞ্চাক, সোলোনেজ, এই সমস্ত শারীরবৃত্তীয় মৃত্তিকা। সরলবর্গীয় অরণ্যে কোন ধরনের মাটি দেখা যায়? আমরা পূর্বে আমরা পর্জলাইজেশন পড়েছিলাম, সেই পর্জল মৃত্তিকা দেখা যায়। কোন ধরনের শিলা থেকে রেগুর মাটি সৃষ্টি হয়? এটা আমরা মাধ্যমিকে পড়েছি। অবশ্যই ব্যাসল্ট শিলা থেকে, কারণ দাক্ষিণাত্যের মালভূমি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। পরের কোশ্চিন, বগ মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায়? না আর্দ্র অঞ্চলে জলাভূমিতে বগ মাটি দেখা যায়। পরের কোশ্চিন, ভাটিসল মাটি ভারতে কী নামে পরিচিত? না কৃষ্ণ মৃত্তিকা। তাহলে আমাদের ভারতের যে কৃষ্ণ মৃত্তিকা সেটি কিন্তু আসলে ভাটিসল মাটি নামে পরিচিত। মৃত্তিকার কোন স্তরকে উদ্ভিদের পুষ্টি ভাণ্ডার বলে? মৃত্তিকার বি স্তরকে উদ্ভিদের পুষ্টি ভাণ্ডার বলে। ল্যাটেরাইট মৃত্তিকার একটি বৈশিষ্ট্য লেখো। ল্যাটেরাইট মৃত্তিকা লাল বর্ণের, অনুর্বর, লোহার পরিমাণ বেশি থাকে। একটি বৈশিষ্ট্যের জায়গায় অনেকগুলোই বলা হয়েছে। এটি লাল বর্ণের হবে, অনুর্বর হবে এবং লোহার পরিমাণ বেশি থাকবে। একটি মলিসল মাটির উদাহরণ দাও। একটি মলিসল মাটি হচ্ছে চেস্টনাট বা চার্নোজেম মাটি হলো মলিসল মাটি। পরের কোশ্চেন, রেনজিনা কি? রেনজিনা হচ্ছে চুনাপাথর থেকে উৎপন্ন মাটিকে আমরা রেনজিনা মাটি বলে থাকি। চুনাপাথর থেকে উৎপন্ন মাটিকে আমরা রেনজিনা বলে থাকি। তারপরের কোশ্চেন, গ্লেইজেশন কি? জলাভূমি অঞ্চলে বিজারণ প্রক্রিয়ায় যে মাটি সৃষ্টি হয় তা নীলচে রঙের দেখতে হলে তাকে আমরা গ্লেইজেশন বলছি। জলাভূমি অঞ্চলে জারণের বদলে বিজারণ প্রক্রিয়া ঘটে যায়, হ্যাঁ, যে মাটি সৃষ্টি হবে সেটা হচ্ছে নীলচে রঙের দেখতে হবে অনেকটা, তো সেগুলোকে আমরা বলছি গ্লেইজেশন। একটি অক্সিসল মাটির উদাহরণ দাও। একটি অক্সিসল মাটির উদাহরণ হচ্ছে চার্নোজেম। এর পরের কোশ্চেন, হিউমিফিকেশন কাকে বলে? হিউমিফিকেশন হলো কাঁচা জৈব পদার্থ বিভিন্ন অণুজীব কর্তৃক বিয়োজিত হয়ে জটিল, কালো, কলয়েডধর্মী, পচনশীল হিউমাস তৈরি করে যে প্রক্রিয়ায় তাকে আমরা বলছি হিউমিফিকেশন। অর্থাৎ আমরা জানি হিউমিফিকেশন এটা মৃত্তিকা গঠনকারী একটি পদ্ধতি। অর্থাৎ বিভিন্ন মৃত উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ আণুবীক্ষণিক জীবাণু কর্তৃক বিশ্লিষ্ট বা বিয়োজিত হয়ে যে কলয়েডধর্মী কালো যে চটচটে আঠালো বা জেলির মতো একটা পদার্থ তৈরি করবে তাকে আমরা বলছি হিউমিফিকেশন। আর এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা তাকে বলছি হিউমাস, আর এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলছি হিউমিফিকেশন। পরের কোশ্চেন, ডিউরিকাস্ট সৃষ্টি হয় কোন মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়াতে? না এটি ল্যাটেরাইজেশন। ডিউরিকাস্ট সৃষ্টি হয় কোন মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়াতে? না ল্যাটেরাইজেশন। পরের কোশ্চেন, মালচিং কি? না মালচিং হচ্ছে শুষ্ক অঞ্চলে মৃত্তিকা থেকে বাষ্পীভবন বন্ধ করার জন্য অনেক সময় খড়কুটো, গাছ, পাতা এইসব বিছিয়ে রাখা হয়, তাতে কি মাটির আর্দ্রতাটাকে ধরে রাখতে পারে। তো পদ্ধতিটাকেই বলছি আমরা মালচিং। সাধারণত শুষ্ক অঞ্চলে বাষ্পীভবন বেশি হয়ে যায়, ফলে মাটির আর্দ্রতা না থাকলে কৃষিজ ফসল হবে না। তো সেই কারণে সেখানকার মাটিতে আর্দ্রতা রক্ষা করার এটা একটা পদ্ধতি মালচিং। পরের কোশ্চেন, দুটি করে আঞ্চলিক এবং অনাঞ্চলিক মাটির উদাহরণ দাও। তো দুটি আঞ্চলিক মাটি হচ্ছে প্রেইরি মাটি, পর্জল মাটি, বা আরও হতে পারে ল্যাটেরাইট মাটি, চার্নোজেম মাটি, এগুলো সব আঞ্চলিক মাটি। আর দুটি অনাঞ্চলিক মাটি হচ্ছে পলল মাটি এবং লোয়েস মাটি। পরের কোশ্চেন, মাটি গঠনের প্রধান নিয়ন্ত্রকটি কি? মাটি গঠনের প্রধান যে নিয়ন্ত্রক সেটি হচ্ছে বা সক্রিয় নিয়ন্ত্রক এটি হচ্ছে জলবায়ু। একই কোশ্চেন হয়েছে, এখানে সক্রিয় কথাটি বলা হয়েছে যে মাটি সৃষ্টির কি সক্রিয় উপাদান, ওটাই হচ্ছে প্রধান, ওটা হচ্ছে জলবায়ু। সবচেয়ে বেশি হিউমাস দেখা যায় কোন মাটিতে? সবথেকে বেশি হিউমাস দেখা যায় পর্জল মাটিতে। যে মাটিতে জনকশিলার প্রভাব সর্বাধিক তাকে কি বলে? এন্ডোডায়ামারফিক মাটি বলে। কোন প্রক্রিয়ায় হার্ডপ্যান গঠিত হয়? পর্জলাইজেশন প্রক্রিয়ায় হার্ডপ্যান গঠিত হয়। মাটির উলম্ব প্রস্থচ্ছেদকে কি বলে? না মাটির উলম্ব প্রস্থচ্ছেদকে প্রোফাইল বলে। অগ্নুৎপাতজাত পদার্থ থেকে সৃষ্ট মাটিকে কি বলে? অগ্নুৎপাতজাত পদার্থ থেকে সৃষ্ট মাটিকে বলে অ্যান্ডিসল। কোন জাতীয় অরণ্যের মাটির জৈব স্তর সমৃদ্ধ স্তর ডাব নামে পরিচিত? এটা হচ্ছে
সরলবর্গীয় অরণ্য। পরের কোশ্চেন, মলিসল বর্গের একটি মৃত্তিকার নাম কি? চারনোজেন। ইউএসডিএ 1998 সালে সর্বপ্রথম সমীক্ষা অনুযায়ী মৃত্তিকাকে কটি ভাগে ভাগ করেছে? না 12টি। মাটির বিভিন্ন আয়তনের কণার শতকরা আপেক্ষিক অনুপাতকে কি বলে? না গ্রথন। মাটির কোন উপাদানের অভাবে গাছ খর্বাকার হয়? পটাশিয়াম। উদ্ভিদের পুষ্টিমৌল হিসাবে এনপিকে কে কি বলা হয়? প্রাথমিক অতিমাত্রিক পুষ্টিমৌল। উত্তর পূর্ব ভারতের মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি? না ঝুম চাষ। পরের অধ্যায়ের যে সাজেশন সেটি হলো বায়ুমণ্ডলীয় গোলযোগ। এই বায়ুমণ্ডলীয় গোলযোগের এমসিকিউ এবং এসিকিউর থেকে যে প্রশ্নগুলি আসতে পারে আমি শীঘ্রই তোমাদেরকে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব, এবং সেই সাজেশনটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশান বেলটি অন করো।